আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে। আজকে আপনাদের সাথে একটা ফ্যান্টাস্টিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক এডির যে সার্কুলারটা ছিল সেটার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, দ্যাট মিনস সিলেবাস। সহজ কথায় বললে সিলেবাস কিন্তু ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো এই প্রকাশিত সিলেবাসে আমরা যে একটা বিশাল পার্থক্য দেখতে পেলাম, এতদিন পর্যন্ত যে গতানুগতিক সিস্টেমে পরীক্ষা হচ্ছিল একদমই টোটালি ডিফারেন্স হয়ে গেছে। সবচেয়ে ঝামেলা অনেকেরই জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু এমসিকিউ এবং রিটেন দুই জায়গাতেই অ্যাড করা হয়েছে। এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থেকে 20 মার্ক, চিন্তা করা যায়। আর রিটেনে আমরা দেখতে পাচ্ছিলাম যে 40 মার্ক ছিল অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি প্লাস আমাদের এখানে আর্গুমেন্ট রাইটিং। তার মানে ওইখান থেকে ধরেন 20 মার্ক হচ্ছে আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং ইত্যাদি এগুলো। তার মানে আমরা যদি রিটেন এবং এমসিকিউ চিন্তা করি তাহলে 20-20-40 মার্ক হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। তার মানে টোটালি ডিফারেন্স অন্য সময়ের চাইতে। এখন কিন্তু আর গতানুগতিক সিস্টেমে পড়লে হবে না। সুতরাং একদম যারা আইকিউ ভালো, যারা এতদিন অনেক কিছু মুখস্থ করে ফেলছেন, এই সবার এখন কাজ করবে না। তো প্রশ্ন হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বিষয়টা কি? অনেকের কাছে এটা নতুন লাগতে পারে। একটা সময় কিন্তু পরীক্ষায় আসতো, তাই না? নিশ্চয় আমার সাউন্ড শুনতে পাচ্ছেন। এবং কে কোথা থেকে জয়েন করেছেন এবং কারা আইডির পরীক্ষা দিতে চাচ্ছেন সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের প্রয়োজনে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি টানা কয়েকদিন ক্লাস নিয়ে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। মজার ব্যাপার হচ্ছে বাজারে খুব একটা ভালো মানের বইও কিন্তু আপনি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির পাবেন না বা পাচ্ছেনও না। অনেকে হয়তো চিন্তা করতেছেন এটা বোধহয় মেন্টাল অ্যাবিলিটি। ভাই, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির ক্ষুদ্র একটা পার্ট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। ঠিক আছে, তার মানে এটা টোটালি ভিন্ন একটা বিষয়। আমরা আমাদের কেরিয়ার ম্যাপের যে প্রিমিয়াম বেসের কোর্স বা অন্যান্য যে কোর্সগুলো আছে রেগুলার বেসিসে, ওইখানে কিন্তু আমাদের অ্যানালাইটিক্যালের জন্য 4টা ক্লাস বরাদ্দ ছিল। তো যেহেতু আমাদের অ্যানালিটিক্যাল থাকছিল না, তাই আমরা ক্লাস কখনো কখনো নিচ্ছি, কখনো কখনো নেই নাই। আমি লাস্টে আমাদের চিটাগাং ব্রাঞ্চে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস নিয়ে আসছি। তো এই ইয়াটা দেখার পর, সিলেবাসটা দেখার পর সত্যিই খুব ভালো লাগলো যে বাংলাদেশ ব্যাংক এডিতে এইবার যারা রিক্রুট করা হবে যাদেরকে, তাদের কিন্তু সেই লেভেলের আসলে সত্যি কথা যেটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এত মার্ক। তো এই মার্কটা নিয়ে হয়তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিষয়টা কি। আমি অল্প করে আজকে আপনাদের বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব যে আসলে কি এটা, বা এই ধরনের প্রশ্নগুলো কেমন হতে পারে। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করে দেই। আসসালামু আলাইকুম স্যার বলেছেন তুষার আহমেদ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, আসেন আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা একটু আলোচনায় আসি। এবং সবাই একটু কে কোথা থেকে দেখছেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দেবেন, যাতে করে এই নতুন বিষয়টার সাথে একটু পরিচিত হতে পারে। আমরা জানি অনেকেই এই জিনিসগুলো হয়তো জানেন, বা অনেকেই আছেন যারা এই বিষয়ের সাথে খুব একটা পরিচিত না। চলেন আমরা একটু দেখি আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিষয়টা কেমন করে প্রশ্ন থাকবে। প্রথমে বলি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে আপনার একটা গল্পের মতো করে থাকবে। ওই গল্পের আলোকে বা একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের আলোকে কিছু প্রশ্ন করতে হবে। তবে ওইখানে আবার কিছু কন্ডিশন থাকবে। এটা কেবল প্রশ্ন আমরা যখন সমাধান করব তখনই দেখলে বুঝবেন। তো এবার আমরা একটু বলি যে এইখান থেকে আপনার কি ধরনের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির কি কি অংশ থাকতে পারে, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে কি কি সেকশনে প্রশ্ন হতে পারে। তো এইখানে আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমাদের প্রথমে আসতে পারে এই জায়গায় পাজল। কি কি ধরনের পাজল? ধরেন এইখানে গ্রুপ পাজল থাকতে পারে, আপনার এইখানে সিকোয়েন্স পাজল থাকতে পারে, আপনার এইখানে লিঙ্কিং পাজল থাকতে পারে, আপনার এইখানে ম্যাপ পাজল থাকতে পারে। ঠিক আছে, এবার আসেন আর কি কি থাকতে পারে, আর কি কি ধরনের কোয়েশ্চেন হইতে পারে মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। তারপরে আসতেছে এইগুলো কি একে একে। আর আপনার এখানে ক্রিটিক্যাল রিজনিং থাকবে, ক্রিটিক্যাল রিজনিং এর প্রশ্ন থাকবে। ক্রিটিক্যাল রিজনিং প্রশ্ন কেমন হয়, খুবই মজার, আমরা দেখাবো এগুলো। তারপরে আপনার বলা যায় না, এখানে গ্রাফ চার্টও থাকতে পারে। একটা গ্রাফ চার্ট থাকবে, সেখান থেকে কিছু প্রশ্ন আনসার করতে হবে। এটাও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা অংশ। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আরেকটা অংশ হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। প্রশ্ন থাকতেই পারে ডেটা সাফিসিয়েন্সির কোয়েশ্চেন থাকতেই পারে। আচ্ছা, আর যেটা হইতে পারে আপনারা যেটা পরিচিত বিসিএস এর সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটা, মেন্টাল অ্যাবিলিটি আমরা যেটাকে বলি। এই মেন্টাল অ্যাবিলিটি আসলে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিরই একটা অংশ ভাই।
বোঝা গেল? তার মানে দেখেন কতগুলো বিষয়, এই বিষয়গুলোর উপর আমাদের দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আপনি যে প্রশ্নই হোক না কেন খুব সহজে আনসার করতে পারবেন। ঠিক আছে? তো আসেন আমরা একটু দেখি যে আসলে প্রশ্নগুলো কেমন হয়। আমি সরাসরি একটা প্রশ্ন আপনাদের জন্য এখানে নিয়ে আসলাম, কয়েকটা প্রশ্নই আমরা এখানে আলোচনা করব। ওকে, তো আমরা অনেকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার, মিস্টার কাউসার মাহমুদ বলেছেন। ওকে, কুড়িগ্রাম থেকে দেখছেন। ওকে, বাংলা ও ইংরেজি সাহিত্য পাঠটা কি বাদ? বরিশাল থেকে দেখছেন নিশাত আহমেদ। ভাই সবকিছুই পরিবর্তন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা সিলেবাস বলাই যায়, এডি সিলেবাস এমনটাই হওয়া উচিত। আছেন কি বলছে দেখি। আমি যেটা বলতেছি, প্রথমে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের জন্য কিছু কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনের আলোকে কিছু প্রশ্ন সমাধান করতে হবে। অল্প করে যদি বলি, তো আসেন প্যাসেজটা কেমন। ধরেন আমরা একটা কোয়েশ্চেন দেখি এখানে, আ ক্যান্ডিডেট অফ মেয়র, একজন মেয়র ক্যান্ডিডেট উইল ভিজিট 6 ইনস্টিটিউশন। তার মানে একজন মেয়র ক্যান্ডিডেট সে কি করবে, 6টা ইনস্টিটিউশন ভিজিট করবে, 6টা প্রতিষ্ঠান সে ভিজিট করবে। খেয়াল করে দেখেন ওই প্রতিষ্ঠানগুলো কি, তারা বলতেছে যে আ ফ্যাক্টরি, আ হসপিটাল, আ মল, আ পুলিশ স্টেশন, আ শেল্টার এন্ড আ ইউনিভার্সিটি। এই হচ্ছে 6টা প্রতিষ্ঠান সে ভ্রমণ করবে একজন মেয়র ক্যান্ডিডেট। ফাইন। তারপরে কি বলতেছে, অন 6 কনজিকিউটিভ ডেইজ, মানে 6টি ধারাবাহিক দিনে 6টি প্রতিষ্ঠান ভ্রমণ করবে হচ্ছে ওই মেয়র ক্যান্ডিডেট। ফাইন। এখন অন ইচ ডে, প্রতিদিন দ্য ক্যান্ডিডেট উইল ভিজিট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন। তার মানে ওই 6 দিনের প্রতিদিন ওই মেয়র ক্যান্ডিডেট একটি করে প্রতিষ্ঠান ভ্রমণ করবে। ফাইন। দ্য ভিজিট উইল কনফার্ম মানে মেনে চলা, দ্য ভিজিট উইল কনফার্ম, এই ভিজিটটা মেনে চলবে টু দ্য ফলোয়িং রেস্ট্রিকশন, নিচের শর্তাবলী মেনে চলবে। কন্ডিশন, রেস্ট্রিকশন, এইগুলা হচ্ছে প্যারামিটার, এইগুলা হচ্ছে শর্ত। ঠিক আছে? তার মানে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড মিনিং গুলো জানা জরুরি, এগুলো আমরা ক্লাসে লিখে দিব। তো তারা বলতেছে, এবার যদি পুরো গল্পটা আমরা বলি, একজন মেয়র ক্যান্ডিডেট 6টা প্রতিষ্ঠান ভ্রমণ করবে 6 দিনে, 6টা ধারাবাহিক দিনে, প্রতিদিন একটা করে প্রতিষ্ঠান ভ্রমণ করা হবে। এখন এই যে প্রতিষ্ঠানগুলো ভ্রমণ করবে, সে যা ইচ্ছা তা ভাবে ভ্রমণ করবে না, সেই ভ্রমণটা হবে একটা শর্তের সাপেক্ষে, কিছু শর্তের সাপেক্ষে। শর্তগুলো এবার আমাদের নিচে কিছু শর্ত দেওয়া আছে, আর এই শর্তগুলোই হচ্ছে প্রশ্ন সমাধানের একদম মূল জায়গা। এই শর্তের উপর বেস করে আপনার প্রশ্নগুলো সমাধান করতে হবে। এবার আসেন প্রথম শর্তটা কি বলছে, দ্য ভিজিট টু দ্য ফ্যাক্টরি মাস্ট অকার অন সাম ডে বিফোর দ্য ভিজিট দ্য ইউনিভার্সিটি। এই যে ফ্যাক্টরিটা ভিজিট করা হবে, এই ফ্যাক্টরিটা ইউনিভার্সিটির আগে ভিজিট করা হবে, তারা এটা বলতেছে। তার মানে কন্ডিশনটা দেখেন, ভিজিট টু দ্য ফ্যাক্টরি মাস্ট অকার অন সাম ডে বিফোর, মানে কিছুদিন আগে ভ্রমণ করা হবে কার, ইউনিভার্সিটি। তার মানে সহজ কথা, ইউনিভার্সিটির আগে ফ্যাক্টরি ভ্রমণ করা হবে। তাহলে প্রথম কন্ডিশন, আমাদের প্রথম কন্ডিশনটা হচ্ছে এই যে ফ্যাক্টরিটা ভ্রমণ করা হবে সেইটা কার আগে ভ্রমণ করা হবে, ইউনিভার্সিটির আগে ভ্রমণ করা হবে। এখন কেউ কেউ বলতে পারেন এটা কি ঠিক আগে হবে না কোনো গ্যাপ থাকবে? এটা দুইটা অর্থই মিন করে। এই ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরির ইউনিভার্সিটির আগে হবে, তবে এই ইউনিভার্সিটির আগে কয়দিন আগে হইতে পারে, 2 দিন আগে হইতে পারে, 1 দিন আগে হইতে পারে, ঠিক পরের দিনও হইতে পারে, মানে একদিন গ্যাপ নাও থাকতে পারে, দুইটাই মিন করে। সহজ কথা, ফ্যাক্টরিটা অবশ্যই আগে ভিজিট করতে হবে কার, ইউনিভার্সিটির। এই হলো আমার প্রথম কন্ডিশন। এবার 2 নম্বর কন্ডিশন কি বলছে, দ্য ভিজিট টু দ্য হসপিটাল ভিজিট করা হবে মাস্ট অকার অন দ্য সেকেন্ড ডে আফটার দ্য ভিজিট টু দ্য ইউনিভার্সিটি। তার মানে তারা বলতেছে আপনি ভিজিট টু দ্য হসপিটাল মানে আপনি হসপিটালটাকে ভ্রমণ করবেন, তবে মাস্ট বি অকার, এটা অবশ্যই ভ্রমণ করবেন অন দ্য সেকেন্ড ডে, 2 নম্বর দিনে, আফটার ভিজিট টু দ্য ইউনিভার্সিটি। তার মানে ইউনিভার্সিটি ভিজিট করার 2 নম্বর দিনে, খুব ইম্পর্টেন্ট বিষয়, ইউনিভার্সিটি ভিজিট করার 2 নম্বর দিনে, আফটার দ্য ভিজিট টু দ্য ইউনিভার্সিটি ভিজিট করার 2 নম্বর দিনে আপনি ভিজিট করবেন কি, হসপিটাল। তার মানে আপনি ধরেন এই ইউনিভার্সিটি এই দিনে ভ্রমণ করে ফেললেন, এবার 1 নম্বর দিন, 2 নম্বর দিন, ঠিক 2 নম্বর দিনটাতে আপনি ভ্রমণ করবেন হচ্ছে হসপিটাল। তার মানে আমরা এটা যেটা বুঝতে পারছি, হসপিটাল এবং ইউনিভার্সিটির মধ্যে গ্যাপ থাকবে 1 দিন, আর
ইউনিভার্সিটিটা হসপিটালের আগে ভ্রমণ করা হচ্ছে, এটাই ইউনিভার্সিটি ভ্রমণের 2 নম্বর দিনে হসপিটাল ভ্রমণ করা হবে। তার মানে একদিন গ্যাপ দিয়ে 2 নম্বর দিনটাতেই হসপিটাল ভ্রমণ করা হবে। এই হলো 2 নম্বর কন্ডিশন। এবার 3 নম্বর কন্ডিশনে কি বলছে দেখেন, ভিজিট টু এক্স্যাক্টলি 2 অফ দ্য ইনস্টিটিউশন, মানে আপনি এক্স্যাক্টলি 2টা ইনস্টিটিউশন ভ্রমণ করবেন, মাস্ট অকার বিটুইন দ্য ভিজিট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড দ্য ভিজিট টু দ্য শেল্টার। তার মানে পুলিশ স্টেশন এবং শেল্টারের মধ্যে আপনার গ্যাপ থাকবে কয়দিন? 2 দিন। আপনি পুলিশ স্টেশন ভিজিট করবেন এবং কি ভিজিট করবেন? পুলিশ স্টেশন এবং শেল্টার ভিজিট করবেন। তবে পুলিশ স্টেশন এবং শেল্টারের মধ্যে গ্যাপ থাকবে 2 দিন। এখন পরে বলতেছে হোয়ার দ্য ভিজিট টু দ্য পুলিশ স্টেশন অকার্স বিফোর অর আফটার দ্য ভিজিট টু দ্য শেল্টার। তার মানে পুলিশ স্টেশন এবং শেল্টার কে আগে কে পরে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার 3 নম্বর কন্ডিশনের ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন এবং শেল্টার এর মধ্যে আসলে 2 দিন গ্যাপ থাকবে, 1 দিন 2 দিন, এই হচ্ছে শেল্টার, অথবা শেল্টার আগে 1 দিন 2 দিন পুলিশ স্টেশন পরে। তার মানে তারা এইটাই বলতেছে, লাস্টের যে কন্ডিশনটা তারা সেটাই বলতেছে যে পুলিশ স্টেশন এবং শেল্টারের মধ্যে এক্স্যাক্টলি 2টা প্রতিষ্ঠান ভ্রমণ করা হবে। তাহলে সহজ কথায় বলা যায় পুলিশ স্টেশন এবং শেল্টারের মধ্যে গ্যাপ থাকবে 2 দিন, আর ওই 2 দিনে অন্য 2টা প্রতিষ্ঠান ভ্রমণ করা হবে। এখন আগে পুলিশ স্টেশন হবে না আগে শেল্টার হবে, ডাজন্ট ফ্যাক্ট। ওকে, এই ছিল আমাদের 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশনের আলোকে আমরা কিছু প্রশ্ন সমাধান করব এবার। এই গল্পে যা বলছে একজন মেয়র 6টা প্রতিষ্ঠান ভ্রমণ করবে, এই 3টা কন্ডিশনের মাধ্যমে এবার এই কন্ডিশনগুলোর সাপেক্ষে কিছু প্রশ্ন আমরা সমাধান করব। 1 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্লিকেবল অর্ডার ইন হুইচ ইনস্টিটিউশন ক্যান বি ভিজিটেড। তার মানে হুইচ অফ দ্য ফলোইং, নিচে দেখেন এখানে 5টা অপশন আছে, 5টা অপশনে 6টা প্রতিষ্ঠান ভ্রমণ করার লিস্ট দেওয়া আছে। এখন তারা এইটাই বলতেছে কোন লিস্টটা অ্যাপ্লিকেবল লিস্ট, গ্রহণযোগ্য লিস্ট। তার মানে আমার এই আনসারটা করতে গেলে আমার 3টা কন্ডিশনকে মাথায় রেখে আনসার করতে হবে। আমি যদি এই পেজে আবার কন্ডিশনগুলো একটু লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্যাক্টরি আগে ভ্রমণ করা হবে ইউনিভার্সিটির, অথবা এটা হইতে পারে ফ্যাক্টরি এবং ইউনিভার্সিটির মধ্যে গ্যাপ থাকতে পারে একাধিক দিন। আর 2 নম্বর কন্ডিশন আমাদের যেটা ছিল, 2 নম্বর কন্ডিশনটা কি ছিল একটু দেখি। 2 নম্বর কন্ডিশনটা ছিল ইউনিভার্সিটি আগে ভ্রমণ করা হবে কার? হসপিটালের। তার মানে ইউনিভার্সিটি আগে ভ্রমণ করা হবে, তাদের আগে 1 দিন গ্যাপ থাকবে, আর এইখানে হবে হচ্ছে হসপিটাল। এবার 3 নম্বর কন্ডিশন যেটা ছিল, 3 নম্বর কন্ডিশন আমরা একটু দেখি। 3 নম্বর কন্ডিশনটা ছিল হচ্ছে পুলিশ স্টেশন এবং শেল্টার এদের মধ্যে আমাদের গ্যাপ থাকবে হচ্ছে 2 দিন। তার মানে আমাদের এখানে পুলিশ স্টেশন যদি বলি 1 দিন 2 দিন এটা শেল্টার, অথবা এটা যদি শেল্টার বলি 1 দিন 2 দিন পুলিশ স্টেশন। এই ছিল আমাদের 3টা কন্ডিশন। এখন এই 3 কন্ডিশন মোতাবেক নিচের কোন অপশনটা একটা অ্যাকুরেট বা গ্রহণযোগ্য ফ্যাক্টরি, এই 6টা প্রতিষ্ঠান ভ্রমণ করার লিস্ট? তো আমরা কিভাবে আনসার করব? দেখেই তো ভয় লাগতেছে, এত পড়ার সময় আছে? এই টাইপের প্রশ্নগুলো আনসার করার জন্য কিছু আমাদের এই কন্ডিশনগুলো দেখে একটা নিয়ম ফলো করতে হবে, তাহলে খুব দ্রুত আনসার করা যায়। সেটা কেমন? আপনি দেখেন যে 1 নাম্বার কন্ডিশনটাকে ব্রেক করছে কোন অপশনটা, সেটা বাদ দেন। তাহলে 1 নম্বর কন্ডিশনটা কি? সহজ কথা, ইউনিভার্সিটির আগে কে ফ্যাক্টরি ভিজিট করতে হবে, ইউনিভার্সিটির আগে ফ্যাক্টরি ভিজিট হইতে হবে। এখন আপনি দেখেন কোন অপশনে ফ্যাক্টরি ইউনিভার্সিটির পরে ভ্রমণ হয়েছে, সেটাই তো কন্ডিশন ব্রেক করা। আমার ইউনিভার্সিটি যদি আগে ভিজিট করা হয় সেটাই কন্ডিশন কি ব্রেক করা, ফ্যাক্টরি যদি পরে হয়। তাহলে অপশন এ তে দেখেন ফ্যাক্টরি আগে আছে, ওকে সমস্যা নাই। আমরা অপশন বি তে দেখেন তো আমাদের ফ্যাক্টরি আগে আছে, অপশন সি তে দেখেন ফ্যাক্টরি আগে আছে, অপশন আমাদের ডি তে ফ্যাক্টরি ঠিক আছে, অপশন এইখানে দেখেন ই নাম্বার অপশনটা আমরা অবশ্যই 1 নাম্বার কন্ডিশনে বাদ দিতে পারি, কারণ এই 1 নাম্বার কন্ডিশনে আমাদের বলছিল যে ফ্যাক্টরি আগে হবে, কিন্তু ইতে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি আগে হয়েছে। ওকে, বাদ। 1 নাম্বার কন্ডিশন দিয়ে ই বাদ দিলাম। এবার 2 নাম্বার কন্ডিশন, ইউনিভার্সিটি এবং আমার হসপিটালের মধ্যে গ্যাপ থাকবে কয় দিন? 2 দিন। ইউনিভার্সিটি এবং হসপিটালের মধ্যে গ্যাপ থাকবে 1 দিন। তাহলে দেখেন এই অপশনটাকে ব্রেক করছে কোন অপশন, এই কন্ডিশনটাকে ব্রেক করছে কোন অপশন? মানে কি ইউনিভার্সিটি এবং হসপিটালের মধ্যে কোনো প্রকার গ্যাপ নাই, অথবা 1-এর অধিক গ্যাপ, অথবা হসপিটাল আগে পরে ইউনিভার্সিটি, এইগুলাই তো 2 নাম্বার কন্ডিশনকে ব্রেক করা।
তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা দেখি, আমাদের ইউনিভার্সিটি এবং হসপিটালের মধ্যে কোনো গ্যাপই রাখে নাই, কিন্তু আমাদের তো কথা ছিল কি একদিন গ্যাপ রাখা। তার মানে আমরা বলতে পারি 2 নাম্বার কন্ডিশনের কারণে অপশন এ আমার বাদ যাবে। এবার 3 নাম্বার কন্ডিশন দেখি আরো কিছু আছে কিনা, এরকম হয়েছে কিনা যে ইউনিভার্সিটি এবং হসপিটালের মধ্যে আমাদের একের অধিক গ্যাপ আছে। যে দেখেন হসপিটালে এখানে 1 দিন 2 দিন 3 দিন, তারপরে ইউনিভার্সিটি, তার মানে আমার 2 নাম্বার কন্ডিশনের কারণে সিটাও বাদ। ওকে, এবার 3 নাম্বার কন্ডিশন, পুলিশ স্টেশন এবং শেল্টার এর মধ্যে গ্যাপ থাকবে 2 দিন। তাহলে পুলিশ স্টেশন এবং শেল্টার, দেখেন এখানে শেল্টার, ওকে, এখানে হসপিটাল, পুলিশ, এই যে এখানে দেখেন এখানে মাত্র গ্যাপ আছে কয় দিয়ে, একটা। কিন্তু আমার তো পুলিশ স্টেশন এবং শেল্টার অথবা শেল্টার এবং পুলিশ স্টেশনের মধ্যে 2টা প্রতিষ্ঠান ভ্রমণ করার কথা ছিল। তার মানে আমরা বলতেই পারি আমাদের অপশন 3 বাদ, বি বাদ যাচ্ছে 3 নাম্বার কন্ডিশনের জন্য। আর বাকি আছে কি, আর বাকি আছে হচ্ছে অপশন ডি। অপশন ডি আমার জাজ করারও দরকার নাই, আমরা বুঝতে পারছি অপশন ডি হচ্ছে আনসার। ইয়েস, এই হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। আমরা একটা প্রশ্ন জাস্ট দেখাইলাম, একটা কোয়েশ্চেন আনসার করলাম, আরো প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। তো বুঝতে পারছেন যে মোটামুটি বোঝা যাচ্ছে যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি জিনিস। আমরা এখনো ম্যাপ পাজল, লিঙ্কিং পাজল, গ্রুপ পাজল এগুলো দেখাই নাই, ঠিক আছে, আরো তো অনেক কিছু রয়ে গেল। তো আর আমাদের ক্রিটিক্যাল রিজনিংও এখনো বলি নাই। তো এখান থেকে একটা গল্পের মধ্যে একটা পেজেস থেকে 4টা বা 5টা প্রশ্ন থাকতে পারে এরকম। তো আরো একটা প্রশ্ন দেখি আমরা একটু কমেন্টসে কে কিছু বলছেন। না বাংলা বরিশাল থেকে ই, অপশন ই, ডক্টর হুমায়রা আক্তার আখি অপশন ই আনসার বলেছিলেন। ইয়েস, কংগ্রাচুলেশন বলতে হয় আপনাকে। আপনি ইটা যে বললেন, ই তো আসলে আমাদের আনসার ছিল না, ই আনসার ছিল না, সরি, আমাদের আনসার ছিল হচ্ছে ডি। বুঝা গেল? আচ্ছা, এবার আসেন, হ্যাঁ, অনেকে আমাদের কমেন্টস করছেন, যারা যারা আনসার করতে পারবেন করে ফেলবেন। এবার দেখেন কি বলছে 2 নম্বর প্রশ্ন, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল রিজনিং প্রশ্নগুলো কেমন হইতে পারে, প্রশ্নের দাসটা বোঝার চেষ্টা করেন। এই জন্য আজকে আমরা লাইভে আসছি, যাতে আপনারা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না থাকেন। 2 নম্বরে কি বলছে, ইফ দ্য ইউনিভার্সিটি ইজ ভিজিটেড অন দ্য সেকেন্ড ডে দেন মল মাস্ট বি ভিজিটেড অন দ্য ডে। তাহলে মল কয় নাম্বার দিনে ভ্রমণ করা হবে? দেখেন আমাদের 3টা কন্ডিশন হচ্ছে মাদার কন্ডিশন, এগুলা চেঞ্জ করা যাবে না। যে 3টা প্রশ্নে দেওয়া আছে কন্ডিশন, এই কন্ডিশন সবসময় আমার প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে গিয়ে লাগবে। তবে প্রতিটা প্রশ্নে নতুন নতুন কোনো কন্ডিশন আসতে পারে, সেই কন্ডিশনটা কেবল ওই প্রশ্নটা সমাধান করার জন্য অ্যাপ্লিকেবল। ওই প্রশ্ন সমাধান শেষ, ওই কন্ডিশন বলে যেতে হবে। এবার আপনার বারবার 3টা কন্ডিশনকে মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের এখানে জায়গা কম, আমি ওই 3টা কন্ডিশন আরেকবার আপনাকে লিখে দেই। প্রথমে বলা ছিল ফ্যাক্টরি আগে হবে ইউনিভার্সিটির, এটা আগে, অথবা তাদের মধ্যে গ্যাপও থাকতে পারে, এটা ছিল 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনটা ছিল আমাদের ইউনিভার্সিটি এবং হসপিটালের মধ্যে গ্যাপ ছিল 1 দিন। 3 নম্বর কন্ডিশনটা ছিল পুলিশ স্টেশন এবং শেল্টার এর মধ্যে 2টা প্রতিষ্ঠান ভ্রমণ করতে হবে। এটা আগে পরে ডাজেন্ট ফ্যাক্ট, পুলিশ স্টেশনও আগে হইতে পারে আর শেল্টার পরে হতে পারে, এটা কোনো ব্যাপার না। এই ছিল আমাদের 3টা কন্ডিশন। পরে আসি, এবার আসেন, তারা বলছে ইফ দ্য ইউনিভার্সিটি ইজ ভিজিটেড অন দ্য সেকেন্ড ডে। তার মানে তারা নতুন করে একটা কন্ডিশন দিয়ে দিছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটিটাকে আমি ভ্রমণ করাবো, তবে কয় নাম্বার দিনে? 2 নাম্বার দিনে ইউনিভার্সিটিটাকে ভ্রমণ করাবো। তাহলে আমরা একটু ভ্রমণ লিস্টটা একটু লিখে ফেলি। অনেকে হয়তো কমেন্টস করছেন, আমি এই কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে সবার কমেন্টস হয়তো পড়তেও পারছি না। আমি এখানে 6টা দিন আমরা এখানে একটু লিখি। 1 নাম্বার দিন, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে আমাদের 6 দিন। 6 দিনে 6টা প্রতিষ্ঠান ভ্রমণ করব। এবার তাদের প্রথমে আমাদের প্রশ্নে এই যে প্রশ্নটা সলভ করতে হবে, সেখানে একটা কন্ডিশন দিছে, সেটা কি? ইউনিভার্সিটিকে নাকি মাস্ট বি 2 নাম্বার দিনে আমার ভ্রমণ করাইতে হবে। তাহলে আসেন, আমাদের এই হচ্ছে 2 নাম্বার দিন। তো 2 নাম্বার দিনে আমরা কাকে ভ্রমণ করাবো? অবশ্যই ইউনিভার্সিটি। তার মানে আমরা 2 নাম্বার দিনে কি ভ্রমণ করব? ইউনিভার্সিটি ভ্রমণ করব। তাহলে এখানে ইউনিভার্সিটি লিখে ফেলি। তার মানে আমার 2 নাম্বার দিনে ইউনিভার্সিটি ভ্রমণ হয়ে গেল। এইবার নিয়মটা কি? যাকে আপনি বসাইলেন মানে ইউনিভার্সিটি ভ্রমণ করলেন, এবার ইউনিভার্সিটি রিলেটেড কোনো শর্ত আছে কিনা সেই শর্তের সাপেক্ষে এবার প্রশ্ন আনসার করেন। তো ইউনিভার্সিটির সাথে আমার কোনো কন্ডিশন আছে না? আমার এই ইউনিভার্সিটির সাথে আমার এখানে দেখেন কন্ডিশন হচ্ছে এই যে এটা 1 নম্বরে দেখেন ইউনিভার্সিটির আগে কি ফ্যাক্টরি হবে না? তার মানে আমি মাস্ট বি, আমি বাধ্য 1 নম্বর দিনে কি ভ্রমণ করতে? ফ্যাক্টরি ভ্রমণ করতে। হয়ে গেল ফ্যাক্টরি ইউনিভার্সিটি। এবার দেখেন ইউনিভার্সিটি নিয়ে কি আরো কোনো কন্ডিশন আছে? ইউনিভার্সিটি নিয়ে আরো একটা কন্ডিশন আছে যে ইউনিভার্সিটি এবং হসপিটালের মধ্যে একদিন গ্যাপ থাকতে হবে। তাহলে ইউনিভার্সিটি 2 নাম্বার দিন, 3 নাম্বার দিনটা গ্যাপ রেখে 4 নাম্বার দিনটাতে আমি মাস্ট বি বসাইতে বাধ্য কে? হসপিটাল।
এবার আসেন আমাদের বাকি প্রতিষ্ঠানগুলো এবার ভ্রমণ করাবো। তো 3 নম্বর কন্ডিশন কি, পুলিশ স্টেশন এবং শেল্টারের মধ্যে 2 দিন গ্যাপ থাকতে হবে। তো আমি যদি এইখানে পুলিশ স্টেশনকে ভ্রমণ করাই, তাহলে 1 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ, তারপরে এইখানে আমি শেল্টারকে বসাইতে পারি। অথবা আমি যদি এটা কে আগে কে পরে ডাজেন্ট ফ্যাক্ট, আমি যদি পুলিশ স্টেশন 6 নম্বর দিনে রাখি, তাহলে আমি 3 নম্বর দিনে কি রাখতে পারি, শেল্টার রাখতে পারি। এইবার বলেন আনসার কি হবে। এবার আপনারা, আমি জানতে চাচ্ছি সকলের কাছ থেকে, এইবার আপনারা বলেন কমেন্টসে যে আনসার তাহলে কি হওয়া উচিত। আমি একটু কমেন্টস গুলো দেখতে চাচ্ছি যে এইবার তাহলে আনসার কি হওয়া উচিত। আশা করি এখন বলতে পারবেন যে এইবার আসলে আমাদের আনসার কি হওয়া উচিত। তো খেয়াল করে দেখেন, আর আমার প্রতিষ্ঠান বাকি আছে কয়টা, 6টার মধ্যে আরো একটা বাকি আছে, সেটা হচ্ছে কি, মল। তাহলে আমি মলকে কোথায় বসাচ্ছি, 5 নম্বর দিনে। এখন অপশনে দেখেন, আমাকে জানতে চাইছিল যে মল মাস্ট বি ভিজিটেড অন দ্য ডে। তাহলে দেখেন মলকে আমি বাধ্য না 5 নম্বর দিনে বসাইতে, যেটা মাস্ট বি তার উত্তর হয় 1, একটাই। ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, এদের উত্তর 2টা হইতে পারে, হতেও পারে নাও হইতে পারে। তার মানে এখানে বলছে মলকে কয় নাম্বার দিনে ভ্রমণ করানো হবে, তাহলে অবশ্যই মলকে আমরা 5 নাম্বার দিনে ভ্রমণ করাবো। তাহলে আমাদের আনসার হচ্ছে কি, অপশন ডি। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এখান থেকে এরকম করে করে, আমি আর স্বপ্ন বলি, এরকম করে করে দেখেন, এখানেও একটা প্রশ্ন আছে, এখানেও একটা প্রশ্ন আছে, এখানে এই 4টা প্রশ্ন এই গল্প থেকে বা এই প্যাসেজ থেকে কন্ডিশনের আলোকে 4টা প্রশ্ন আমাকে সমাধান করতে হবে। 4টা প্রশ্নের জন্য এমসিকিউতে 4 মার্ক থাকবে। ওটা রিটেন যদি আসে তাহলে ধরেন যে 4টা থেকে আমাদের 2-2 করে দিতে পারে, ঠিক আছে, অথবা 1-1 করেও দিতে পারে, যেটা ইচ্ছা তাদের যেভাবে ইয়ে হয় আর কি। ওকে, তারপরে আসি, আমি আর এইগুলো আনসার করালাম না, আমরা আরো একটা প্রশ্ন দেখি। তার মানে এইবার আসেন একটা গ্রুপ পাজল দেখি, ঠিক আছে, গ্রুপ পাজল গুলো কেমন হয়। ওকে, এইখানেও কিন্তু একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা আমরা কিছু শর্তের আলোকে সমাধান করব। চলেন দেখি প্যাসেজটা কেমন। হয়তো এই ধরনের কোয়েশ্চেন দেখে অনেকের একটু মানে উইয়ার্ড লাগতে পারে, বা এই ধরনের কোয়েশ্চেনগুলো লাইভে বোঝাটাও অনেকের কষ্ট হইতে পারে। তো আপনি একটু ধৈর্য ধরে থাকেন, তাহলে অন্তত বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্নগুলো করা উচিত। আর আমিও বলে দিব যে কিছু কিছু সোর্স বলে দিব, এখান থেকে আপনি এই ধরনের প্রশ্নগুলো কালেক্ট করতে পারেন এবং প্র্যাকটিস করার জন্য। দ্য ওনার অফ আ মিউজিক স্টোর ইজ প্ল্যানিং আ উইন্ডো ডিসপ্লে অফ 5 প্রোডাক্ট। একজন মিউজিক ওনার মানে একজন মিউজিক স্টোরের মালিক, সে প্ল্যানিং করলো সে কিছু উইন্ডো ডিসপ্লে করবে, কিছু উইন্ডো সে ডিসপ্লে করবে, প্রদর্শন করবে। কেমন করে প্রদর্শন করবে, কি প্রদর্শন করবে দেখেন, দেয়ার আর টু বি সিডি সিলেক্টেড ফ্রম KLMNO, মানে কিছু সিডি সিলেক্ট করা হবে, কিছু সিডি সিলেক্ট করা হবে কোথা থেকে, এই সিডি গুলো বলে দিছে এখানে KLMNO। এই 5টা সিডি থেকে 3টা সিডি, 3 আর 2B সিডি, তার মানে আপনার 3টা হবে কি সিবি, তার মানে আপনার 5টা তারা বলছে মিউজিক স্টোরের মালিক বা ওনার, সে 5টা উইন্ডো ডিসপ্লে করাবে। ওই 5টা উইন্ডোর মধ্যে আপনার সিডি থাকবে কয়টা, 3টা। ওই সিডি গুলো কোথা থেকে নেওয়া হবে, ওই সিডি গুলো KLMNO এই জায়গা থেকে আপনার যে কোনো 3টা সিডি নেওয়া হবে। তাহলে আরো 2টা রয়ে গেল, সেই 2টা কি, এন্ড 2 ডিভিডি, এবং 2টা ডিভিডি সিলেক্ট করা হবে ফ্রম RSTU। এই 4টা ডিভিডি থেকে আরো 2টা ডিভিডি সিলেক্ট করা হবে। তাহলে এই মোট 5টা উইন্ডো সে সিলেক্ট করবে বা প্রদর্শন করবে। এখন এই 5টা উইন্ডো সে কেমন করে প্রদর্শন করবে, the display item are to be selected according to the following condition। নিচের শর্ত মোতাবেক এই 5টা উইন্ডো সে ডিসপ্লে করবে। সেই শর্তগুলো কি, চলেন আমরা একটু দেখি। প্রথম শর্ত, তারা বলতেছে যে কে ইজ ডিসপ্লেড, ইউ মাস্ট বি ডিসপ্লেড। তার মানে আপনি কে ডিসপ্লে করাবেন, কে ইজ ডিসপ্লেড, ইউ মাস্ট বি ডিসপ্লেড। এই কথার অর্থ হলো কে যদি ডিসপ্লে হয় তাহলে ইউ মাস্ট বি ডিসপ্লে হবে। মানে আপনি কে সিডিটাকে দেখাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই ইউ কেও দেখাবেন। এটাকে বলা হয় ইফ দেন ইস্যু।
এটা একটা মজার ব্যাপার আছে। এটাকে আবার এভাবেও বলা হয়, দেখেন আমি জানি না আপনারা বুঝবেন কিনা, কে কে দেখাইছেন তার মানে আপনি মাস্ট বি ইউ কে দেখাইতে বাধ্য। এখন এটাকে আবার উল্টায় বলা যায়, উল্টায় বলা যায়, কি বলা যায়, আমি যদি ইউ কে না দেখাই তার মানে আমি বুঝে নিব আমি কে কেউ দেখাই নাই। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে হয়তো বুঝতে প্রশ্ন বেশ কষ্ট হইতে পারে। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আপনি এইচএসসি পাস করছেন, মানে ইফ দেন ইস্যুটা কি গ্রুপ পাজলের ক্ষেত্রে, আপনি ধরেন এইচএসসি পাস করছেন, তার মানে এইচএসসি পাস করছেন তার মানে মাস্ট বি আপনি কি এসএসসি পাস করে আসছেন। কারণ এইচএসসি পাস করা তো সম্ভব না যদি আপনি এসএসসি পাস না করেন। তাহলে এইচএসসি পাস করছেন তার মানে অবশ্যই আপনি এসএসসি পাস করছেন। তাহলে এইটার মাস্ট বি কি হবে, এইটার মাস্ট বি উল্টা হবে, আপনি এসএসসি পাস করেন নাই তার মানে আপনার এইচএসসি পাস করার তো আসলে প্রশ্নই ওঠে না, কারণ আপনি এসএসসি পাসই করেন নাই, তাহলে আপনি এইচএসসি পাস করবেন কিভাবে। ধরেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনার ধরেন এইবার আপনার ধরেন কি হলো, এমন একটা কথা বলে, ধরেন আল্লাহ না করুক আপনার ধরেন করোনা হয়েছে, করোনা, আপনার করোনা হয়েছে তাই আপনার জ্বর আসছে, এটা কি মাস্ট বি বলা যায়? আপনার করোনা হয়েছে তাই আপনার জ্বর আসছে, এটা কি মাস্ট বি বলা যায়? অথবা এটার মাস্ট বি আমরা এটার ক্যান বি বলতে পারি কিনা, এটা কি মাস্ট বি বলবো না ক্যান বি বলবো? ধরেন আপনার গায়ে ব্যথা হয়েছে তাই জ্বর আসছে, এটা কি মাস্ট বি কিনা, যে গায়ে ব্যথা হইলেই জ্বর আসবে কিনা? আপনারা যদি পারেন একটু কমেন্টসে লিখেন। ওকে ফাইন, আমরা এদিকে না যাই। এবার আসেন আমাদের প্রথম কন্ডিশন কি বলছে, কে কে দেখাইলে অবশ্যই ইউ কে দেখাইতে হবে। এটার আরেকটা মাস্ট বি হইতে পারে আমি যদি ইউ কে না দেখাই তাহলে কে কেউ দেখাবো না। এবার 2 নাম্বার কন্ডিশনটা দেখেন কি বলছে, এম ক্যান নট বি ডিসপ্লেড, এম নাকি ডিসপ্লে হবে না আনলেস যদি না বোথ এল এন্ড আর অলসো ডিসপ্লেড। তার মানে এল এবং আর যদি ডিসপ্লে না হয় তাহলে এমও ডিসপ্লে হবে না, তারা এটা বলতেছে। তার মানে 2 নাম্বার কন্ডিশন আমাদের যেটা, 2 নাম্বার কন্ডিশনটা হবে এরকম, আমি এটা বলি হচ্ছে 2 নাম্বার কন্ডিশনটা এখানে লিখি। তারা বলতেছে এল এবং আর এই দুইজনকে যদি আমি একত্রে ডিসপ্লে না করাই তাহলে আমি অবশ্যই কাকে ডিসপ্লে করাবো না, এম কে ডিসপ্লে করাবো না। তার মানে এম ডিসপ্লে হবে না যদি না এল এবং আর ডিসপ্লে না হয়। তাহলে এইটার মাস্ট বিটা কি হইতে পারে, এইটার মাস্ট বি হলো এইটা, যদি দেখেন এম কে ডিসপ্লে করা হয়েছে তাহলে মাস্ট বি মনে রাখেন আর এবং এল দুইজনকে ডিসপ্লে করা হয়েছে। বুঝা গেল? আমি জানি অনেকের কাছে এগুলো উইয়ার্ড লাগছে আসলেই। এইবার পরের কন্ডিশনটা দেখেন 3 নম্বরে, ইফ এন ইজ ডিসপ্লেড, এন কে যদি ডিসপ্লে করান তাহলে ও মাস্ট বি ডিসপ্লেড। তার মানে এন কে যদি আপনি দেখান প্রদর্শন করেন তাহলে ও কেও প্রদর্শন করবেন, বিষয়টা হচ্ছে এরকম। তার মানে এন কে দেখাচ্ছেন তার মানে অবশ্যই কাকে দেখাচ্ছেন, ও কেও দেখাচ্ছেন। এবার পরে আবার বলছে এন্ড এবং ইফ ও ইজ ডিসপ্লেড, মানে ও কে যদি দেখান এন মাস্ট বি ডিসপ্লেড, তাহলে এন কেও দেখাইতে হবে। তার মানে কথা হচ্ছে এটা একে এই দুইটাই ভাইস ভার্সা, এন থাকলে ও থাকবে, আবার ও থাকলেও কি থাকবে, এন থাকবে। মানে থাকলে দুইজনই থাকবে, না থাকলে কেউই থাকবে না। তার মানে এইটার মাস্ট বিটা কি হবে, এন নাই মানে কি ও নাই, অথবা ও নাই মানে কি এনও নাই। এটাই হলো আমাদের 3 নাম্বার কন্ডিশন। এবার আসি 4 নাম্বার কন্ডিশন, আপনি একটু ধৈর্য ধরে দেখেন, বুঝবেন, ভাল লাগবে। ইফ যদি এস ইজ ডিসপ্লেড, যদি আপনি এস কে ডিসপ্লে করান, নিদার টি নর ইউ ক্যান বি ডিসপ্লেড, মানে এস ইজ ডিসপ্লেড, আপনি যদি আমাদের কয় নাম্বার কন্ডিশন এটা 3 নাম্বার 4 নাম্বার কন্ডিশন, 4 নাম্বারে বলছে এস ইজ ডিসপ্লেড, এস কি যদি ডিসপ্লে করান নিদার টি নর ইউ, তাহলে টি অথবা ইউ দুইজনের কেউ ক্যান বি ডিসপ্লেড, ডিসপ্লে হবে না, প্রদর্শিত হবে না। যদি এস থাকে, সহজ কথাই, যদি এস থাকে টি অথবা ইউ দুইজনের কেউ থাকবে না। তার মাস্ট বিটা কি হইতে পারে, টি অথবা ইউ দুইজনের যে কেউ যদি থাকে তাহলে এস থাকবে না। বুঝা গেল? এই ছিল আমাদের কন্ডিশন গ্রুপ পাজলের। তো তারা একজন আমাদের মিউজিক ওনারের মালিক, সে 5টা প্রোডাক্ট দেখাবে, 3টা সিডি আর 2টা ডিভিডি দেখাবে, এই কন্ডিশন মোতাবেক দেখাবে। এখন আমরা আমাদের যে 4-5টা প্রশ্ন আনসার করতে বলবে, ওই প্রশ্নগুলো অবশ্যই আমরা এই 4টা কন্ডিশনকে মাথায় রেখে আনসার করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নে নতুন নতুন কন্ডিশন থাকতে পারে, ওই কন্ডিশনটা কেবল ওই প্রশ্নের জন্য অ্যাপ্লিকেবল হবে। আর এরা ইউনিভার্সাল, যে কয়টা প্রশ্ন হবে সবার জন্য এই কন্ডিশন মেনে চলতে হবে। এবার আসেন আমরা প্রশ্ন সলভে আসি।
প্রথম প্রশ্নটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্লিকেবল ডিসপ্লে। তাহলে নিচের কোন অপশনটি, পাঁচটির মধ্যে কোন অপশনটি গ্রহণযোগ্য ডিসপ্লে। মানে আমার পাঁচটা প্রোডাক্ট যে আমি দেখাচ্ছি এখানে, তাহলে আমার এই পাঁচটা প্রোডাক্ট এর দেখানোর যে প্রদর্শনের যে চারটা কন্ডিশন ছিল, চারটা কন্ডিশনকে মেনে কোনটা প্রদর্শিত হয়েছে আমাদের আনসার সেটা জানতে চাইছে। আমি প্রয়োজনে কন্ডিশনগুলো আপনাদের আরেকবার লিখে দিই। 1 নাম্বার কন্ডিশনে যেটা ছিল যে কে থাকবে মানেই ইউ থাকবে, এটার মাস্ট বি হলো ইউ থাকবে না মানেই হচ্ছে কে থাকবে না। 2 নাম্বার কন্ডিশনে যেটা ছিল, 2 নাম্বার কন্ডিশনটা ছিল হচ্ছে 2 নাম্বার কন্ডিশনটা ছিল এল এবং আর যদি না থাকে, এল এবং আর যদি না থাকে তাহলে নাকি এমও থাকবে না। আর তার মাস্ট বি হলো এম যদি থাকে তাহলে এল এবং আর উভয়েরই থাকতে হবে। 3 নাম্বার কন্ডিশনটা কি ছিল আমরা যদি একটু দেখি। 3 নাম্বার কন্ডিশনটা, 3 নাম্বার হচ্ছে এন এবং ও ওরা থাকবে, মানে এন থাকবে মানে কে থাকবে, ও থাকবে, আবার ও থাকবে মানে কি এন থাকবে। এটার মাস্ট বি হলো যেখানে এন নাই সেখানে কে নাই, ও নাই, যেখানে ও নাই সেখানে কি নাই, এন নাই, এরকম। আর 4 নাম্বার কন্ডিশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে এস থাকলে কে থাকবে না, টি অথবা ইউ ওরা থাকবে না। আবার এটার মাস্ট বি হবে টি অথবা ইউ যদি থাকে তাহলে এস থাকবে না। এই ছিল আমাদের চারটা কন্ডিশন। এখন এই চারটা কন্ডিশনের আলোকে নিচের কোন গ্রহণযোগ্য ডিসপ্লেটা আমরা আনসার হিসেবে নিতে পারি, মানে এ বি সি ডি ই এর মধ্যে যে পাঁচটা ডিসপ্লে এখানে আছে তাকে চারটা কন্ডিশন কোন ডিসপ্লেটা হয়েছে সেটা বের করতে বলছে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমাদের এখানে সিডি কিন্তু ডিসপ্লে করা হবে 3টা আর ডিভিডি ডিসপ্লে করা হবে হচ্ছে 2টা। এই হচ্ছে মোট 5টা আমাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে। এখন আসেন আনসার কোনটা হবে, আমি একটু দেখি যে কেউ কি কমেন্টসে লিখতে পেরেছেন কিছু কিনা। এই প্যারা পড়তেই তো 10 মিনিট শেষ। হ্যাঁ, পড়তেই তো 10 মিনিট শেষ। তো 10 মিনিট শেষ হবে, ঠিক আছে। আপনি একটাও পারবেন না, কেউ 2টা পারবে, তাহলে তো আগায় আছে। কথা তো এইটাই যে আমার 20 মার্কের মধ্যে তো 20 মার্কই লাগবে না ভাই, 20 মার্কই গ্যাদার করার দরকার নাই। আপনি যদি কিছুই না পারেন তাহলে তো ঝামেলা। আপনি যদি 20-এর মধ্যে 5ও পারেন তাহলে তো অনেকটা আগায় থাকবেন। তার মানে আপনি 5টা পারেন মানে অনেকেই 5টা পারে, এটা মাথায় রাখতে হবে। অনেকে 5টা পারলো, আপনি একটাও পারলেন না, তাহলে তো লাভ নেই। তো এই প্যারা তো সবারই সমান তালে নিতে হবে। ভয় পাওয়ার কি আছে ভাই, এইরকম একটা প্যাসেজ পড়তে 10 মিনিট লাগবে, এটা আপনার লাগবে, সবারই লাগবে, তো সমস্যা কি। আচ্ছা, সি আনসার, এ আনসার, এ তার মানে এ বলতেছেন, ওকে, অনেকেই এ বলতেছেন আনসার। আচ্ছা দেখি আনসারটা এ হয় কিনা। তো আমরা এইটাও আনসার করব কিভাবে, আমরা জাস্ট দেখব যে অপশনটা আমাদের কন্ডিশনকে ব্রেক করছে ওইটাই আমরা বাদ দিয়ে দিব। তার মানে আমাদের প্রথম কন্ডিশন কি, কে থাকলে ইউ থাকবে। তাহলে এই কন্ডিশনকে ব্রেক করা মানে কি, কে আছে কিন্তু ইউ নাই। কোন অপশনে দেখেন কে আছে কিন্তু ইউ নাই, কে থাকলে ইউ, কে আছে ইউ নাই। দেখেন তো 2 নাম্বার কন্ডিশনে কে আছে কিন্তু ইউ কোথায়। আপনার তো প্রশ্নে বলা ছিল কে থাকবে মানে অবশ্যই ইউ থাকবে। তার মানে 2 নাম্বার কন্ডিশনের কারণে আমরা অপশন বি বাদ দিতে পারি। এবার আমরা 3 নাম্বার কন্ডিশনে কি দেখতে পাচ্ছিলাম, এল অথবা আর না থাকলে এম থাকবে না। তাহলে এইটা কন্ডিশনকে ব্রেক করা মানে কি, এল আর আছে কিন্তু এম নাই, ঠিক আছে। তাহলে আবার এখানে এটাকে আমরা আবার বলছিলাম যে এম থাকবে মানে কি এল আরও থাকবে, তাহলে এটা কন্ডিশন ব্রেক করা মানে কি এম আছে কিন্তু এল আর নাই। তো আমরা একটু দেখি যে এইখানে এল এবং এম আছে, তো এল এল যদি থাকে এবং আর যদি থাকে তো এরা থাকলে কারা থাকবে, এমও থাকবে, ওকে ফাইন। এখানে দেখেন আমাদের এইখানে এল আছে এবং কি এম আছে, এল এম আছে, তাহলে অবশ্যই কে থাকবে, এল এম থাকা মানেই হচ্ছে আমাদের এল আর আছে, এল আর আছে আবার এমও আছে, ওকে ফাইন। তো এইখানে দেখেন আমাদের পরে যেটা আছে এখানে এম আছে, আমাদের এম থাকলে কে থাকার কথা ছিল, দেখেন তো এম থাকলে এল এবং আর থাকার কথা ছিল, এখানে কি এল আর আছে না। তার মানে আমরা 2 নাম্বার কন্ডিশনে এই ডি অপশনটাকে বাদ দিতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে এম থাকবে মানেই এল আর থাকবে, তো এম আছে এল আর তো নেই। আপনি বলতে পারেন ভাই প্রশ্নে তো বলছে এল আর না থাকলে এম থাকবে না, তো তার মানে কি এম এখানে আছে, এম নাই, এম না থাকলে তো এল আরও থাকার কথা ছিল না, ওইটার মাস্ট বি কিন্তু আবার এইটা। আচ্ছা যাই হোক, এবার 3 নাম্বার কন্ডিশন কি, যেখানে এন আছে সেখানে ও আছে। তো আমরা দেখি যে এইখানে এন টেন নাই, ওকে ফাইন। এইখানে ও আছে কিন্তু কি নাই, এখানে ও আছে কিন্তু কি নাই, এন নাই। আমরা বলছিলাম ও থাকবে মানে কি এন থাকবে, তাহলে 3 নাম্বার কন্ডিশনে অপশন সি কে বাদ দিতে পারি।
এবার আমরা এখানে আসি, 4 নাম্বার কন্ডিশন কি, এস থাকলে টি এবং ইউ থাকবে না, টি অথবা ইউ থাকবে না এস থাকলে। তাহলে ই নাম্বার অপশনে দেখেন এস আছে, তো এস আছে তাহলে তো ভাই টি থাকার প্রশ্নই ছিল না, যেখানে এস আছে সেখানে তো টি থাকতে পারবে না। তার মানে আমাদের অপশন ই এটা 4 নাম্বার কন্ডিশনকে ব্রেক করছে। আমরা দেখতে পাচ্ছি ইয়েস, অপশন এটাই কেবল রয়ে গেছে, তাহলে সেটি আনসার হবে। ওকে, ডক্টর হুমাইরা আক্তার আনসার এ। ওকে ফাইন, তালুকদার আনসার এ। আচ্ছা, আনসার সি বলেছেন অনেকেই। আয়শা চৌধুরী অপশন এ বলেছেন। ওকে, এমডি সাকিবুল অপশন সি বলেছেন, সাকিবুল আবার অপশন এ বলেছেন। অনেকেই বলতে পারছেন। ওকে, এই তো সহজ, খুব যে একটা কঠিন তা কিন্তু না। তার মানে এরকম করে করে আমাদের ওই গল্প থেকে এই যে দেখেন আরো কয়টা প্রশ্ন থাকবে, এখানে দেখেন আরো কয়টা প্রশ্ন এরকম করে, আমি সবগুলো দেখাচ্ছি না কারণ এখানে আসলে সময়ের ব্যাপার বা আপনারা এই বিষয়গুলো এইভাবে নাও নিতে পারেন। তো এইখানেও আমরা আরেকটা দেখতে পাচ্ছি লিঙ্কিং পাজল, এর আগে দেখলাম গ্রুপ পাজল, এখানে দেখতে পাচ্ছি লিঙ্কিং পাজল, এখানে কিছু লিঙ্কিং পাজল থাকবে, তারপরে এটাকে আপনি কিছু প্রশ্ন থাকবে সলভ করবেন। আমি সব দেখাচ্ছি না আজকে কারণ হয়তো এইগুলা সবাই নিতে পারবে না, আমি জাস্ট এটা বলতেছি যে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখেন আমরা গ্রুপ পাজল দেখাইছি, লিঙ্কিং পাজল দেখাইছি, তারপরে আমাদের সিকোয়েন্স পাজল আছে, ওইগুলো এখনো দেখাই নাই। তো এবার আমি একটু ক্রিটিক্যাল রিজনিং বিষয়টাতে একটু আসি। ক্রিটিক্যাল রিজনিং। তো এবার আমাদের এটা এই প্রশ্নগুলো শেষ হলে আমরা এই ক্রিটিক্যাল রিজনিং, তার মানে ক্রিটিক্যাল রিজনিংটা কেমন সেটা একটু বুঝতে হবে, ক্রিটিক্যাল রিজনিং এর প্রশ্নগুলো কেমন। ওকে, তো ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রেও একটা দৃশ্যপট থাকবে, মানে গল্পের একটা দৃশ্যপট থাকবে বা একটা প্যাসেজ থাকবে ছোট্ট করে, ওই প্যাসেজের আলোকে আপনার প্রশ্নের আনসার করতে হবে। আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন। তো প্রথমে দেখেন তারা কি বলছে, দ্য প্রাইমারি স্কুল ইন আ সিটি, সিটিতে একটা প্রাইমারি স্কুলে রেঞ্জ ফ্রম 1 to 6 স্টোরিজ ইন হাইট, মানে সিটিতে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে ওই প্রাইমারি স্কুলটা 6 তলা বিশিষ্ট। ওই যে তারা বললো 1 to 6 স্টোরিজ, তার মানে 6 তলা বিশিষ্ট একটা প্রাইমারি স্কুল আছে সিটিতে। ফাইন, ইফ যদি আ ক্লাসরুম ইন আ প্রাইমারি স্কুল ইজ অ্যাবভ দ্য সেকেন্ড ফ্লোর, মানে ওই প্রাইমারি স্কুলের সেকেন্ড ফ্লোরের উপরে যে ক্লাসরুমগুলো আছে, ইট মাস্ট হ্যাভ আ ফায়ার প্রুফ ডোর, তাহলে ওই ক্লাসরুম গুলাতে অবশ্যই কি আছে, ফায়ার প্রুফ ডোর আছে। আবারও বুঝেন, আপনার শহরে একটা প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুল এর 6 তলা বিশিষ্ট একটা প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলের সেকেন্ড ফ্লোরের উপরে যতগুলো ক্লাসরুম আছে সবগুলো ক্লাসরুমে ফায়ার প্রুফ ডোর আছে। ঠিক আছে, ফায়ার প্রুফ ডোর আছে। ওকে, অগ্নি নিবারণ কি আছে, দরজা, এটা তারা বলতেছে সেকেন্ড ফ্লোরের উপরে যতগুলো ক্লাসরুম আছে। এবার আসেন, এইটি হলো আমাদের প্রেক্ষাপট শেষ। এবার আসি আমরা কি জানতে চাইছি, এখানে দেখেন তারা বলছে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাবভ আর টু, মানে উপরের স্টেটমেন্টটা যদি সত্য হয়, উপরের স্টেটমেন্টটা সত্য, আমরা উপরে একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, স্টেটমেন্টটাতে কি পাইলাম, সিটিতে 6 তলা বিশিষ্ট প্রাইমারি স্কুল, সেকেন্ড ফ্লোরের উপরের ফ্লোরগুলোতে যদি ক্লাসরুম থাকে ওই ক্লাসরুমগুলোতে অবশ্যই কি আছে, ফায়ার প্রুফ ডোর আছে। এটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এখন এই উপরের স্টেটমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট মাস্ট বি অলসো ট্রু অ্যাবাউট দ্য প্রাইমারি স্কুল রুম ইন দ্য সিটি, তাহলে উপরের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা নিচের কোন 5টা স্টেটমেন্ট আছে, নিচে 5টা স্টেটমেন্ট আছে, এই 5টা স্টেটমেন্টের সাথে মিলে যাবে, মানে সত্য, সহজ কথা। তো উপরের স্টেটমেন্ট কি ছিল, 6 তলা বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরের উপরে যতগুলো ক্লাসরুম আছে সবগুলোতে ফায়ার প্রুফ ডোর আছে, এটি হলো আমার স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা সত্য হবে, এই স্টেটমেন্টের সাথে মিলে যাবে নিচের 5টা অপশনের কোন অপশনটা। স্টেটমেন্টটা আবারও বুঝেন, সেকেন্ড ফ্লোরের উপরে সবগুলো ক্লাসরুমে ফায়ার প্রুফ ডোর আছে, তাহলে আপনি এ বি সি ডি পড়ে দেখেন তো যে ওই উপরের কথার সাথে নিচের কোন অপশনটা মিলে যায়, বা ওই নিচের কোন অপশনটা দিয়া উপরের স্টেটমেন্টটাকে আপনি সত্য বা আরো, এটাকে কি বলা হয়, যে আপনি যুক্তিটাকে মিলাইতে পারবেন, মানে ওইটা ঠিক আছে, যে হ্যাঁ ওইটার সাথে সরাসরি মিল আছে। তার মানে আমি একটু বলি, ধরেন এই হচ্ছে আমাদের 6 তলা বিশিষ্ট প্রাইমারি স্কুল, আমি এখানে নিচের থেকে বলি 6 5 4 3 2 1, এই হচ্ছে 6 তলা বিশিষ্ট প্রাইমারি স্কুল। এখন এই 6 তলা বিশিষ্ট প্রাইমারি স্কুলের সেকেন্ড ফ্লোরের উপরে, এখন আপনার একটা প্রশ্ন আছে, সেকেন্ড ফ্লোর মানে কি,
সেকেন্ড ফ্লোরকে যদি আপনি 2 তালা বলেন তাহলে কিন্তু হবে না। সেকেন্ড ফ্লোর হচ্ছে আমার এই 3 থেকে, এই 3 উপরে, তার মানে 3 উপরে মানে কি 4, তাহলে 4 থেকে 6 পর্যন্ত সেকেন্ড ফ্লোর মানে আপনার বুঝতে হবে সেকেন্ড ফ্লোর মানে 2 না, 3 নাম্বার ফ্লোর, যেটা আমরা যদি লাস্টের গ্রাউন্ড ফ্লোরটাকে বাদ দিই, নিচেরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এর নিচে যেটা সেটা হচ্ছে আপনার বেসমেন্ট। আচ্ছা যাই হোক, তাহলে এই যে আমাদের সেকেন্ড ফ্লোরের উপরে যে 3টা ফ্লোর আছে, এই ফ্লোরগুলোতে অবশ্যই ফায়ার প্রুফ ডোর আছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে 1 থেকে 3 পর্যন্ত এইগুলাতে কি ফায়ার প্রুফ ডোর নাই? ভাই মনে রাখবেন, প্রশ্নে যা বলছে তাই সত্য এবং ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে ডকুমেন্ট হচ্ছে ফাইনাল। তারা বলছে অবশ্যই ফায়ার প্রুফ ডোর আছে সেকেন্ড ফ্লোরের উপরে, তার মানে 4, 5, 6 তলায় ফায়ার প্রুফ ডোর আছে ক্লাসরুমে। এখন 1, 2, 3 এই তালাগুলাতে কি, যে ক্লাসরুম আছে সেইগুলাতে কি ফায়ার প্রুফ ডোর আছে কি নাই এটা তো বলে নাই। তার মানে থাকতেও পারে, আপনার এটা বুঝতে হবে, থাকতেও পারে আবার কি নাও থাকতে পারে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে নাই মানে নাই, এটা আপনার ক্ষমতা নাই। প্রশ্নে তো বলে নাই যে নাই, প্রশ্নে আছে এটাও তো বলে নাই, শুধু আছে কি সেকেন্ড ফ্লোরের উপরে। দ্যাট মিনস ক্রিটিক্যাল রিজনিং কিন্তু যুক্তি, আপনার আর যুক্তি দিয়ে কাজ হবে না। বস ইজ অলওয়েজ রাইট, এই ক্রিটিক্যাল রিজনিং এ এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রশ্ন যা বলছে তাই মাইনে চলতে হবে, এর বাহিরে আপনার অতিরিক্ত থিঙ্কিং নিয়ে আসতে পারবেন না। অতিরিক্ত থিঙ্কিং কি, ও আচ্ছা তার মানে 1, 2, 3 তলাতে ফায়ার প্রুফ ডোর নাই, নাই কোথায় বলছে? থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই আছে কোথায়? সেকেন্ড ফ্লোরের উপরে 4, 5, 6 অবশ্যই ফায়ার প্রুফ ডোর আছে। এবার বলেন আনসারটা কি হবে? ক্লাসের পিডিএফটা দিয়ে কমেন্টে ক্লায়েন্টলি। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাঙ্কস এগেন। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, আপনারা হয়তো আনসার করতে প্রশ্ন হচ্ছে কষ্ট হচ্ছে। এতে কি বলছে দেখেন, সাম থার্ড ফ্লোর রুমস ইন প্রাইমারি স্কুল ডু নট হ্যাভ ফায়ার প্রুফ ডোর। তারা বলতেছে যে থার্ড ফ্লোরে যে ক্লাসরুমগুলো আছে সেইগুলোতে নাকি কোনো ফায়ার প্রুফ ডোর নাই। এ তো ভাই ডাহা মিথ্যা কথা, আমাদের তো সরাসরি বলে দিছে সেকেন্ড ফ্লোরের উপরে, তার মানে কি থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এবং ফিফথ ফ্লোর এইগুলাতে অবশ্যই কি আছে ফায়ার প্রুফ ডোর আছে। তারা বলছে না, তারা বলছে থার্ড ফ্লোরে যেগুলো আছে নাই বলে, না এটা মিথ্যা কথা, এটা ওটার সাথে মিলে না, আমাদের ওই স্টেটমেন্টের সাথে এটা মিলে না, পূর্ণাঙ্গ ভাবে মিলে যায় না। এবার 2 নম্বরে কি বলছে, বিতে নো সেকেন্ড ফ্লোর ক্লাসরুম ইন প্রাইমারি স্কুল হ্যাভ ফায়ার প্রুফ ডোর। সেকেন্ডে বিতে বলতেছে যে নো সেকেন্ড ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোরে যে ক্লাসরুম গুলো আছে সেখানে নাকি কোনো ফায়ার প্রুফ ডোর নাই। ভাই নাই আপনারা কে বলছে? নাই তো বলে নাই, থাকতেও পারে নাও থাকতে পারে, তবে মাস্ট বি আছে আপনার সেকেন্ড ফ্লোরের উপরে, থার্ড ফ্লোর এবং ফিফথ ফ্লোরে মাস্ট বি আছে। এর নিচের গুলোতে আছে না নাই সেটা আমরা জানি না, তাই আমরা বলতে পারবো না নাই, আমরা বলতে পারবো না একদম আছে, মানে মাস্ট বি আছে মাস্ট বি না এটা বলতে পারবো না, থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে এই অপশন বি আমার উপরে স্টেটমেন্টের সাথে পূর্ণাঙ্গ ভাবে মিলে যাচ্ছে না, তার মানে এটা আনসার না। অপশন সিতে কি বলছে, ইন প্রাইমারি স্কুলে রুম হ্যাভ অ্যাবাভ দ্য সেকেন্ড ফ্লোর দ্যাট আর নট ক্লাসরুম ডো নট হ্যাভ ফায়ার প্রুফ। ভাই এটা কই বলছে? এখানে এসে বলতেছে সেকেন্ড ফ্লোরের উপরে নাকি কোনো ক্লাসরুমই নাই, সুতরাং ফায়ার প্রুফ ডোর থাকার প্রশ্নই ওঠে না। পুরাই মিথ্যা কথা না? আমার ওই স্টেটমেন্টের সাথে এটা যায়? আমার স্টেটমেন্ট তো বলছেই যে সেকেন্ড ফ্লোরের উপরে যে ফ্লোর গুলো আছে ওইখানে যে ক্লাসরুম গুলো আছে, তার মানে ক্লাসরুম আছে, ওইখানে ফায়ার প্রুফ ডোর অবশ্যই আছে। এটা কোনোভাবেই আমার আসলে স্টেটমেন্টের সাথে মিলে না। এবার দেখেন অপশন ডি তে কি বলছে, এনি ফোর্থ ফ্লোর ক্লাসরুম ইন প্রাইমারি স্কুল, ফোর্থ ফ্লোরের যে কোনো ক্লাসরুমে ওই প্রাইমারি স্কুলে হ্যাভ আছে ফায়ার প্রুফ ডোর। ইয়েস, এইটা মিলে যাচ্ছে, হ্যাঁ এটা পূর্ণাঙ্গ ভাবে একদম 100% মিলে যাচ্ছে যে ফোর্থ ফ্লোরের যে কোনো ক্লাসরুমে অবশ্যই ফায়ার প্রুফ ডোর আছে। আর আমরাও তো জানি সেকেন্ড ফ্লোরের উপরে প্রত্যেকটা ফ্লোরের যে ক্লাসরুম আছে সবগুলোতেই মাস্ট বি ফায়ার প্রুফ ডোর আছে। আর আমাদের বলতেছে এনি ফ্লোর 4 নাম্বার ফ্লোরের 4 নাম্বার ফ্লোরের যে কোনো ক্লাসরুমেই ফায়ার প্রুফ ডোর আছে। হ্যাঁ এটা 100% মিলে গেল। ইয়েস, দ্যাট ইজ দ্য ক্রিটিক্যাল রিজনিং। আশা করি বুঝতে পারছেন। স্টেটমেন্টের আলোকে আপনার আনসার করতে হবে, স্টেটমেন্টের সাথে পূর্ণাঙ্গভাবে যেটা মিলে যাচ্ছে সেটাই হবে আমাদের আনসার। ওকে, আসেন আমরা পরে দেখি। আমাকে একটু বলেন তো ক্রিটিক্যাল রিজনিং কার কেমন কি মনে হচ্ছে, একটু কমেন্টসে বলেন যে এগুলা দেখে কি নিজেকে খুব অদ্ভুত মনে হচ্ছে কিনা, মানে যৌক্তিক পার্সন খুঁজে পাওয়া যাবে ক্রিটিক্যাল রিজনিং এর মাধ্যমে, মানে আপনি কতটুকু যৌক্তিক, হ্যাঁ
ঘুরা যুক্তি দিয়ে কোনো কিছু মিলাইয়া দেন কিনা ইত্যাদি। ওকে, আসেন আমরা পরে দেখি আরেকটা আমরা ক্রিটিক্যাল রিজনিং দেখি। কি বলছে এই ক্রিটিক্যাল রিজনিং এ? রন মাস্ট বি এ সোলজার। বলে দিতেছে মিস্টার রন নামে একজন ব্যক্তি, সে নাকি মাস্ট বি মানে অবশ্যই একজন সোলজার, দ্যাট মিনস সৈনিক। রন অবশ্যই একজন সৈনিক, অবশ্যই বলছে কিন্তু, তার মানে সে অবশ্যই সৈনিক। হি ইজ ওয়ারিং আ হেলমেট, সে একটা হেলমেট পরে আছে। তো রন মাস্ট বি একজন সৈনিক, সে একটা হেলমেট পরে আছে, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এখন বলতেছে দা কনক্লুশন অ্যাবভ, উপরের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটাকে ইজ ভ্যালিড, বৈধ করে, অনলি ইফ ইট ইজ টু দ্যাট, নিচের কোন স্টেটমেন্টটা সত্য হলে উপরের স্টেটমেন্টটাকে ভ্যালিড করবে, বৈধতা দিবে। সহজ কথায় উপরের যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটাকে বৈধতা দিবে নিচের কোন অপশনটা। মানে আপনি বলে দিলেন রন একজন সৈনিক, তার মাথায় হেলমেট আছে। এবার আপনার নিচের 5টা অপশন আছে, সেই 5টা অপশনের কোন অপশনটা আপনার এই বলা কথাটাকে বৈধতা দিতে পারে, কোন অপশনটা? আমি একটু এইটা অন্তত জানতে চাই যে রন একজন ব্যক্তি, তার মাথায় হেলমেট আছে। এখন নিচের কোন অপশনটা পড়ে মনে হচ্ছে যে ওই উপরের কথাটা সত্য, উপরের কথাটা যৌক্তিক, উপরের কথাটা একদম যৌক্তিকভাবে প্রমাণিত, নিচের কোন অপশনটা দিয়ে তাই ভাই আপনার ভিতরে অনেক যুক্তি আসবে, ওই কোনো যুক্তি এখানে নেওয়া যাবে না, শুধুই আমার এই অপশনের উপরে বেস করে যুক্তি দিতে হবে। এই 5টা অপশনের কোনটা আপনার ওই কথাটাকে কি করে, যৌক্তিকভাবে প্রমাণিত করে, যদি আমরা সেটা বলি। অন্তত আমি এইটা জানতে চাই যে এটা আনসার কি হবে। তামিম রহমান অপশন ই বলেছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা দেখি অপশন ই হয় কিনা। আর কারো কাছ থেকে একটু আনসার জানতে চাচ্ছি। আপনি এই 5টা অপশনের বাইরে যাবেন না। রন একজন ব্যক্তি, সে একজন সৈনিক, তার মাথায় একটা হেলমেট আছে। তাহলে ওই কথাটাকে রন যে সৈনিক, তার মাথায় যে হেলমেট আছে, এই কথাটাকে যৌক্তিকভাবে প্রমাণিত করতে পারে নিচের 5টা অপশন এ বি সি ডি এর কোনটা, সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, আমি একজনে দেখলাম, আমি আর সময় নষ্ট না করি, যারা পাচ্ছেন তারা অবশ্যই আনসার করে ফেলবেন। আমি একটু দেখি কি বলতেছে। অপশন এ তে কি বলে? অল সোলজার ওয়্যার হেলমেটস। মজার একটা ব্যাপার হলো, আপনি যে কয়টা অপশন পড়বেন মনে হবে সবই বুঝি সত্য। এখন বলতেছে সকল সৈনিক নাকি কি পরে, হেলমেট পরে। ভাই আমার ওইটার সাথে এইটা যৌক্তিকভাবে প্রমাণিত বা করতে পারে না, এই কথাটা এতটা শক্তিশালী না যে সকল সৈনিকই কি পরে, হেলমেট পরে, এটা বলা যাবে না। আচ্ছা, এটাও আমাদের হচ্ছে না। তাহলে বিতে কি বলছে? সোলজার নেভার ওয়্যার এনি কাইন্ড অফ ক্যাপ আদার দেন হেলমেট। মানে সোলজাররা নাকি হেলমেট বাদে আর কোনো কিছুই পরে না, কোনো ক্যাপ ট্যাপ কিচ্ছু পরে না। এটা দিয়ে কি উপরে কথা আপনার 100% মানে যৌক্তিকভাবে প্রমাণ করতে পারতেছেন যে রন একজন ব্যক্তি, সে একজন সৈনিক, তাই তার মাথার মধ্যে কি আছে, হেলমেট আছে? না, খুব ভালোভাবে কিন্তু বলা যাচ্ছে না। অথচ আপনার কাছে মনে হবে সবই এখানে আনসার ঠিক আছে। তার মানে অপশন বিটাও আমরা বলতে পারি না। এবার আসেন অপশন সি, অনলি সোলজার ওয়্যার হেলমেট। এইটা বলা যায়। অনলি, এই অপশনটা বলতেছে অনলি সোলজাররাই কেবল কি পরে, হেলমেট পরে। তাই আপনি রনকে দেখা, রন কি একজন সৈনিক, তাই তার মাথায় কি আছে, হেলমেট আছে। কারণ কি, অনলি সৈনিকরাই নাকি কি পরে, হেলমেট পরে। তার মানে ওই যে আপনি দয়া করে এটা বলেন না যে আমি মোটরসাইকেল চালাই তা আমার মাথায় তো হেলমেট, তাই বলে আমি শ্রমিক। আমি তো বলছি প্রশ্নের বাইরে যাবেন না, যাওয়া যাবে না। যদি চলে যান তাহলে আপনি অযৌক্তিক ব্যক্তি, আজে বাজে যুক্তি দিবেন, ওইসব কাজ হবে না। প্রশ্নের ভিতরে থাইকে আনসার করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি যৌক্তিক ব্যক্তি বলে গণ্য করা হবে। তো আমরা আসলে এটাকে অ্যান্সার হিসাবে নিব। আর বাকিগুলা সোলজার অফেন ওয়্যার হেলমেট, সোলজাররা নাকি মাঝে মাঝে হেলমেট পরে, হইলো এটার সাথে যায়? হ্যাঁ হইতেই পারে। আপনি বলতে খাওয়া ভাই দেখছি তো মাঝে মাঝে হেলমেট পরে। আমাদের এখন তো সবারই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আর্মি ক্যাম্প আছে, তো কখনো দেখি পরে, কখনো পরে না, আবার কখনো ক্যাপও পরে দেখি, আবার সবসময় পরে না। ওই সব চিন্তা করা যাবে না। প্রশ্নের ভিতরে থাইকাই, 5টা অপশনের ভিতরে থাইকে আপনাকে উঠানামা করতে হবে। যত যুক্তি এই 5টার ভিতরে থেকে করতে হবে। আচ্ছা, পরে কি বলছে? তার মানে এটা তো এই কারণে না, সোলজার আর রিকোয়ার্ড টু ওয়্যার হেলমেট, সোলজার্স আর রিকোয়ার্ড টু ওয়্যার হেলমেট। সোলজাররা কি পরে, হেলমেট পরে, শুধু হেলমেট পরে, এটা বললেও হবে না। অনলি, তাহলে একটা টেকনিক আছে এই ধরনের প্রশ্ন আনসার করার। কি টেকনিক? যদি এই টাইপের ক্রিটিক্যাল রিজনিং থাকে তাহলে শুধু অপশনে দেখবেন কোথায় অনলি আছে, সেটি আনসার। বলে দিলাম একটা গোপন কথা।
বুঝা গেল? যারা আনসার করেছিলেন তাদেরটাও না, এটা একটু হালকা হয়ে যায়, কিন্তু সবচেয়ে শক্তিশালী আনসার কোনটা? অপশন সি। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে হয়তো অবাকও হচ্ছেন যে আসলে এইগুলো কি। হ্যাঁ, অনেকক্ষণ আপনাদের সাথে ক্লাসে আলোচনা করলাম ক্রিটিক্যাল রিজনিং নিয়ে এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে। আমি পুরো বিষয় কোনোটাই শেষ করতে পারি নাই। আমি দেখতে পাচ্ছিলাম ম্যাক্সিমামই অপশন ই কে এটার আনসার ধরতেছিলেন, আসলে আনসারের আশেপাশেও না। তো কিছুটা হয়তো অনুমান করতে পারছেন যে আসলে এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কোয়েশ্চেনগুলো কেমন আসতে পারে। দেখেন আরো একটা ক্রিটিক্যাল রিজনিং আছে, মজার একটা ক্রিটিক্যাল রিজনিং। আমি একটু এইটাই শেষ করে দিচ্ছি। দেখেন কি বলছে, লুইস হ্যাজ জাস্ট সিন টু রেভেন্স। লুইস হ্যাজ জাস্ট সিন টু রেভেন্স। লুইস মাত্র দেখলো দুইটা কাক তার সামনে দিয়ে উড়ে যাচ্ছে। মাত্র জাস্ট দেখলো যে দুইটা কাক তার চোখের সামনে দিয়ে উড়ে গেল, জাস্ট এইটুকু দেখলো। ফাইন। দ্য নেক্সট বার্ট লুইস সি উইল বি আ রেভেন। তাহলে পরবর্তী পাখিটাও নাকি সে কাকেই দেখবে। ভাই আপনি কেমন মনে হচ্ছে, পাগল পাগল লাগতেছে না? আপনার চোখের সামনে দিয়ে দেখলেন যে দুইটা কাক উড়ে গেল, এখন বলে দেওয়া হলো পরের পাখিটাও আপনার সামনে দিয়ে যেটা যাবে সেটাও কাক। মানে আপনি দেখলেন যে সকিনা জরিনা আপনার চোখের সামনে দিয়ে হেঁটে গেল, এখন বলে দেওয়া হলো পরের যে মানুষটা যাবে সে অবশ্যই বিউটি। কি অদ্ভুত না বিষয়টা? তো এখন বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ইফ টু, নিচের কোনটা সত্য হইলে, নিচের কোনটা সত্য ইফ টু মোস্ট স্ট্যান্ডেন দ্য আর্গুমেন্ট অ্যাবাভ, উপরের আর্গুমেন্টটাকে নিচের কোন অপশনটা শক্তিশালী করে, এটাকে বলা হয় স্ট্যান্ডেন। ক্রিটিক্যাল রিজনিং এর আরো কিছু জায়গা আছে, স্ট্যান্ডেন করা, উইকনেস করা, এরকম। তো উপরের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটাকে নিচের কোন স্টেটমেন্টটা সত্য হলে উপরের স্টেটমেন্টটা আরো শক্তিশালী হয়, মানে স্ট্যান্ডেন করে। মানে আমি যে কইলাম ভাই আমার চোখের সামনে দুই কাউয়া উড়ে গেছে, তাহলে পরের পাখিটাও কাউয়া হবে, এইটাকে শক্তিশালী করে নিচের কোন অপশনটা সেটা বলতেছে। মানে আমি একটু মানে একদম গ্রামের বাসায় চলে গেলাম আর কি। সহজ কথায় আপনার চোখের সামনে দিয়া দুইটা কাক উড়ে গেল, পরের পাখিটাও কাক হবে, নিচের কোন অপশনটা আপনার ওই উপরের স্টেটমেন্টটাকে আরো স্ট্যান্ডেন করে, শক্তিশালী করে। এটার আনসারটা একটু বলেন দেখি। যদি এটা আনসার বলতে পারেন, আমি আপনাদের হয়তো কিছু জায়গা, এই কোয়েশ্চেন গুলা কোন বই এ পাওয়া যাবে প্র্যাকটিসের জন্য? ভাই আমাদের একমাত্র আমাদের শিটে এই ধরনের কোয়েশ্চেন আরো অনেক, সবচেয়ে বেশি রিসোর্স আমাদের ক্যারিয়ার ম্যাপের শিটে আছে। আর স্যার এছাড়া আপনি বাজারে খুব কমই পাবেন, আমি বলে দিলাম সত্যি কথা, খুবই কম পাবেন। তারপরে আমি একটু বলে দেই, আপনারা এই ধরনের প্র্যাকটিস করতে পারবেন একটা বই থেকে, সেটা হচ্ছে ডিকশনারি। ওইখান থেকে কিছু কোয়েশ্চেন পাবেন। আর খুব যে ভালো বুঝবেন ওইটা একটা প্রশ্ন আছে যে আসলে কতটুকু বুঝবেন, এখানে কিছু বেসিক ডিসকাশন আছে এই ধরনের প্রশ্নগুলো আনসার করার জন্য। ওই বেসিক ডিসকাশনগুলো যদি আসলে আপনি না বুঝেন, তাহলে এই ইংলিশ ভার্সনের বই পড়েও খুব একটা ধরতে পারবেন না। ঠিক আছে? তো বাজারে তো বাংলা বই এই ধরনের আলোচনা খুব একটা কি নাই বললেই চলে। ঠিক আছে? তো আমাদের ক্যারিয়ার ম্যাপের যে অ্যানালিটিক্যাল শীট, এটা খুবই রিসোর্সপূর্ণ একটা শীট। আমাদের 4টা শীট, একটা শীটে এতটুকু পুরুত্ব, অনেক কোয়েশ্চেন আছে সলভ করা, এবং মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনে আমরা সব কোয়েশ্চেনগুলোই সলভ করে দেওয়া, ব্যাখ্যা সহ দেওয়া আছে। আর আমাদের টিচার ডিসকাশনে যেগুলো আমরা বুঝাবো রুল নিয়ম অনুযায়ী, সেগুলো আলাদা করে দেওয়া আছে। যাই হোক, তো এইগুলো আসলে আমি বলতেও পারি না যে এই মুহূর্তে আপনি এই বইটা পড়লে 100% পাবেন। তো দেখেন আমরা জাস্ট এই যে আপনাদের কিন্তু সরাসরি বলছি ক্রিটিক্যাল রিজনিং, তাহলে প্রশ্নগুলো কেমন হবে, শুধু যে এইগুলা তাই না, আরো বিভিন্ন প্রকারের ক্রিটিক্যাল রিজনিং এর কোয়েশ্চেন হয়, আরো বিভিন্ন প্রকার। আরেকটা জিনিস আছে গ্রাফ প্রেজেন্টেশন, গ্রাফ আপনি অনেক পাবেন, গ্রাফের প্রেজেন্টেশন। ঠিক আছে? ওইটাও থাকতে পারে, ওইটাও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা অংশ। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি একটা একক কোনো জিনিস না, মেন্টাল অ্যাবিলিটির মতো। ঠিক আছে? আমি আবারও বলতেছিলাম যে মেন্টাল অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষুদ্র একটা অংশ। তাহলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে কি কি পড়ে? ওই যে বললাম, ম্যাপ পাজল, লিঙ্কিং পাজল, গ্রুপ পাজল, সিকোয়েন্স পাজল। ঠিক আছে? এই যে বিভিন্ন প্রকার পাজলের কোয়েশ্চেন যেগুলো, এইগুলো। তারপরে আরো আমরা যেটা বলছিলাম আর কি, যে ওইখান থেকে আপনি আরো যেটা পাবেন সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে বিভিন্ন ভাগের কোয়েশ্চেন আছে, স্ট্যান্ডেন করা, উইকনেস করা, প্যারাডক্স টাইপের কোয়েশ্চেন, এইগুলো। এরপরে আরো যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। এটাও কিন্তু মেন্টাল অ্যাবিলিটির একটা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা অংশ। এখন আমি বলতে পারতেছি না ডেটা সাফিসিয়েন্সি কোয়েশ্চেন কি আদৌ দিবে কিনা, তো সেটা নাও দিতে পারে। ঠিক আছে? আর দিতেও পারে, সেটার মধ্যে থাকে।
ওকে, এরপরে আমরা যেটা বলতেছিলাম, আপনার গ্রাফ প্রেজেন্টেশন থাকবে, গ্রাফ থাকবে, গ্রাফের মধ্যে থেকে কিছু প্রশ্ন করতে হবে এইগুলো, এবং লাস্টে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। এই মেন্টাল অ্যাবিলিটির মধ্যে যদি আমি বলতে চাই, মেন্টাল অ্যাবিলিটি মানে কি ধরনের কোয়েশ্চেন, সহজ কথা বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি যা তাই, তো ওইখানে যে যে সেকশন আছে ওই সেকশন গুলোই পড়বেন, তাহলে ওইটাই কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি না। আবারও বলতেছি, ওই মেন্টাল অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির খুব ক্ষুদ্রতম একটা অংশ মাত্র। তাহলে এবার বুঝেন, আমি এতক্ষণ পর্যন্ত আমি যে কোয়েশ্চেনগুলো দেখাইলাম, খুব সামান্য কিছু কোয়েশ্চেন দেখাইলাম আপনাকে জাস্ট অনুমান করানোর জন্য যে আসলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কোয়েশ্চেনের ধাঁচটা কেমন হয়, ওয়েটা কেমন হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, ইন্ডিয়ান আড্ডাস 24/7 একটা চ্যানেল আছে ইউটিউবে, প্রতিদিন এরকম, হ্যাঁ ইন্ডিয়াতে প্রচুর চ্যানেল আছে, প্রচুর চ্যানেলে এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং নিয়ে কিন্তু আলোচনা হয়। ওকে ফাইন, খুব সুন্দর বলেছেন, হ্যাঁ সেটা নিশ্চয়ই। আমি 2022 সালে কেরিয়ার ম্যাপের ভর্তি হয়েছিলাম, ওকে সেই বই আছে। নিউ শিট কি পেতে হলে অ্যাডমিট হতে হবে কি? দেখেন ওইখানে আমাদের ওই 22 সালের আগের যেগুলো ছিল, আগের গুলাতে আমাদের অ্যানালিটিক্যাল শিট কিন্তু অ্যাড ছিল না। এখন নতুন করে যদি আপনি অ্যানালিটিক্যাল শিটটা পাইতে চান, ক্লাস পাইতে চান, তাহলে আসলে আমাদের এখানে ভর্তি হওয়া ছাড়া আজ কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আর আমি কিছু ফ্রি ক্লাস নেব, এইটুকু থেকে যতটুকু আপনারা শিখতে পারেন, এছাড়া আসলে কোনো সুযোগ নেই যেটা দেখতে পাচ্ছি। তো আপনি যদি ভর্তি হন, আমাদের এই মুহূর্তে একটা এডিকে টার্গেট করে আমাদের প্রিমিয়াম বেস চলতেছে। এই প্রিমিয়াম বেচে আমরা কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য 4টা ক্লাস বরাদ্দ রেখেছিলাম এবং শীটও আমাদের রেডি ছিল। তো ওইগুলো আমরা ফোকাস করছিলাম না, তার কারণ ছিল যে এইগুলো আসতেছিল না। তো যখন আসবে তখন যেমন চলে আসলো, এবং আমাদের প্রত্যাশারও বাহিরে এত পরিমাণ প্রশ্ন আসবে কখনো ভাবাও যায় নাই। হয়তো আমরা ভেবেছিলাম 5-6 আসবে, কিন্তু এত পরিমাণ কোশ্চেন আসবে, এত পরিমাণ মার্ক আমাদের এখানে রাখবে, সেটা আসলে আমরা কোনোভাবেই কেউ অনুমান করতে পারিনি। আসলে এমনটাই হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থাকবেন, পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে, তখন আমি আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই কেরিয়ার ম্যাপের সাথে থাকবেন। কেরিয়ার ম্যাপের যে অফলাইন অনলাইন ক্লাসগুলো আছে, আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের পেজের সাথে এবং আমাদের গ্রুপের সাথে সবসময় লিঙ্ক আপনার যুক্ত থাকবেন, তাহলে আপডেট পাবেন আমরা আসলে এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য আর কি কি ক্লাস কখন নিব ইত্যাদি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।